বাচ্চারা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এসএইচএম এর ফার্স্ট পার্টের পরে আবার চলে এসেছি সেকেন্ড পার্ট এসএইচএম। তো আশা করি সবাই ভালোই আছো। দেখো, ছোট থেকে শুরু করেছি, আবার নতুন করে শুরু করেছি, তো যেতে হবে অনেক দূরে আমাদেরকে। তো এটাই আমি একটা কবিতা বলে ফেলি, জানি খুব খারাপ, বাট শুরু করেছি ছোট থেকে, যাব অনেক দূরে। শুরু করেছি ছোট থেকে, যাব অনেক দূরে। তোমরা সাথে থাকলে আমার জিতবো জীবন জুড়ে। জানি খুব খারাপ কবিতা ছিল, তাও তোমাদের জন্য একটু বলে দিলাম। চলো তা আবার শুরু করা যাক। ফিজিক্সের লোক কবিতা বললে কি ঠিক মানায়? হ্যাঁ, না মানানোর কি আছে? ফিজিক্স ইজ অল অ্যাবাউট আর্ট। জেনে রাখবে, এই যে আমাদের প্রকৃতিতে যা কিছু ঘটছে না, এই যে হাওয়া বইছে, এই যে সূর্য উঠছে, এই যে আমরা বাড়িতে কোনো জিনিসকে সরিয়ে রাখছি, আমরা হেঁটে যাচ্ছি, সব জিনিস কি? আরে ভাই, সব জিনিসই তো ফিজিক্স, তাই না? এই ফিজিক্স এত মজাদার সাবজেক্টটাকে কেন আমরা এত বোরিং করে পড়ি বলো তো? আমরা যদি আমাদের আশেপাশে একটু তাকাই, আশেপাশের দিনে, আশেপাশে প্রত্যেক দিন আমরা যেসব কাজগুলো করছি, তাহলেই তো আমাদের এই মেকানিক্স, সিম্পল হারমোনিক মোশন, তারপরে ফ্লুইড মোশন, যা কিছু আছে, ফ্লুইড ডাইনামিক্স, যা কিছু আমাদের আছে, সবই তো পড়া হয়ে যায়, তাই না? থার্মোডাইনামিক্স সবই আমরা দেখতে পাই কিন্তু এই প্রকৃতিতে। কিন্তু কি আমরা শুধু বইয়ের মধ্যে আটকে থাকি, জিনিসগুলোকে ফিল করি না। ফিল করতে হবে সব জিনিসকে। যদি আমরা ফিল করতে শিখে যাই, তাহলেই আমরা বুঝে যাবো যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কাজ করে। আর যার মাথায় এই নেশাটা একবার ঢুকেছে যে জিনিসগুলো কিভাবে কাজ করে আমি সেটা বুঝবো, বা জিনিসগুলোকে আমি আমার দৈনন্দিন জীবনে অনুভব করব, তার মাথা থেকে কিন্তু আর আমরা ফিজিক্সটাকে বের করতে পারবো না। সে কিন্তু ফিজিক্সের প্রতি ক্রমশ দিনে দিনে আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়বে। ঠিক আছে? তো আমাদের এই চ্যানেলে আমরা থিওরিটা আগে একটু পড়িয়ে দিই তোমাদেরকে। তোমরা যখন থিওরিটা বুঝতে শিখে যাবে, তখন আমরা এই চ্যানেলে বহুত মজার মজার এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাবো। যে এক্সপেরিমেন্টগুলো হয়তো খুব সস্তার জিনিস দিয়ে, কি তোমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে তোমরা বাড়িতে বসে করতে পারবে, হাতের কাছে থাকা জিনিস দিয়ে, কিন্তু কি কোনোদিন হয়তো সেইভাবে ভেবে দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আমাদের আজকের ভিডিও। আর শুরু করার আগে একটাই কথা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এ তো বানতা হ্যায় মোস্ট। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবারে আমরা শুরু করি আমাদের সিম্পল হারমোনিক মোশন পার্ট 2। লেটস স্টার্ট। তো বাচ্চারা, আমাদের আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? আচ্ছা, বাচ্চা বলছি বলে একটু রাগ করো না কিন্তু আবার। আমি জানি তোমরা সবাই বড়, হ্যাঁ বড়, বড়দের মতন আচরণটাও করো। তো যাই হোক, বড়দের মতন কাজকর্মও করো। তো যাই হোক, তো এবারে আমরা, তো তাও তোমরা আমার কাছে বাচ্চাই, তো সেই জন্যই বাচ্চারাই বলছি। তো এবারে চলো বাচ্চারা স্টার্ট করা যাক আমাদের সিম্পল হারমোনিক মোশন পার্ট 2। আগের দিন আমি যখন তোমাদেরকে সিম্পল হারমোনিক মোশনের বেসিক ধারণাটা দেওয়া স্টার্ট করেছিলাম, তখন আমি বলেছিলাম যে সিম্পল হারমোনিক মোশন ইজ নাথিং বাট আ পিরিয়ডিক মোশন। সিম্পল হারমোনিক মোশন কিন্তু একটা পিরিয়ডিক বা পর্যাবৃত্ত মোশন, এই কথাটা যেন সবসময় মাথায় থাকে। এবার আমি বারবার একটা জিনিস বলেছিলাম যে পর্যাবৃত্ত মোশন কিন্তু অনেক আছে, কিন্তু সবাই সিম্পল হারমোনিক মোশন নয়। তো আজকে আমরা স্পেসিফিক্যালি সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি এটাকে ডিফাইন করব, যে কি কি ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকলে আমরা বলতে পারি, বা কোন কোন কন্ডিশনিং থাকলে আমরা বলতে পারি যে একটা পিরিয়ডিক মোশন একটা সিম্পল হারমোনিক মোশন। এই জিনিসটা আমরা কখন বলতে পারি? দেখো, সব কেসে কিন্তু বলা যাবে না, ঠিক আছে? তো আমরা আজকে যে জিনিসটা স্টার্ট করছি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একদম বেসিক জিনিস দিয়ে, ঠিক আছে? তো চলো
সিম্পল হারমোনিক মোশন, কি বললাম? সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। তো জানো তোমরা যে জিনিস যতটা সিম্পল শুনতে লাগে সেটা ততটা সিম্পল কিছু কিছু সময় হয়, আবার কখনো কখনো হয়ও না। যেরকম সিম্পল হারমোনিক মোশন, এটা আমরা যদি বুঝে পড়ি তাহলে এটা নামের মতনই সত্যিই সিম্পল, ঠিক আছে। আর যদি আমরা এটা না বুঝে পড়ি তাহলে কিন্তু এটা বুঝতেই পারছো কারোর মনের মতন, দ্যাট উইল নট বি সিম্পল, এটা কিন্তু কমপ্লেক্স হারমোনিক মোশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যেরকম অনেকের মন বোঝা কঠিন, তো সেরকমই এটাও কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। তো এতদিন যেটা তোমাদের কাছে হয়ে এসছে, তোমরা সিম্পল হারমোনিক মোশনকে মুখস্থ করেছো বা বই থেকে পড়েছো এরকম মানে না বুঝে, সেই কারণে হয়তো এই জিনিসটা তোমাদের কাছে কঠিন লাগতো। বাট আদারওয়াইজ যদি আমরা এখন এটাকে বুঝে পড়বো তো এটা কিন্তু একদমই খুবই নামের মতনই সিম্পল, ঠিক আছে। তো চলো দেখা যাক কি জিনিস সিম্পল হারমোনিক মোশন। তো সবার আগে এই তিনটে কথার মিনিং বুঝতে হবে, ঠিক আছে। যে সিম্পল হারমোনিক মোশন, এই কথাটার মধ্যে তিনটে ওয়ার্ড আছে। সিম্পল, যার মানে তোমরা জানো সরল, মানে ইজি, ঠিক আছে। আর হারমোনিক, হারমোনিক কথার অর্থ দ্যাট ইজ অ্যান অসিলেশন, ওকে, দ্যাট ইজ অ্যান অসিলেশন, দিস ইজ অ্যান অসিলেটরি টাইপ অফ মোশন। অসিলেশন কথাটার অর্থ কি, বা দোলন কথাটার অর্থ কি? যে একটা বস্তু যখন একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ধরে নাও লেটস সে এই পয়েন্টটা, ঠিক আছে। এবার কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কি করছে, এই পয়েন্টের এই পাশে একবার যাচ্ছে, এই পাশে একবার যাচ্ছে, অথবা এই পয়েন্টের উপরে একবার যাচ্ছে, নিচে একবার নামছে, ঠিক আছে। এইরকম যদি কোনো অবজেক্ট একটা পয়েন্টের চারপাশে যদি মোশন করতে থাকে, দেখা যাচ্ছে একবার এ পাশে যাচ্ছে, ঠিক কিছুক্ষণ পরে উল্টে এ পাশে চলে আসছে, ঠিক আছে। অথবা এটা তো গেল সাইড ওয়াইজ, ঠিক আছে। সাইড ওয়াইজ না হয়ে এই মোশনটা টু এন্ড ফ্রো হতে পারে, মানে উপরে নিচে মোশন। তো দেখা যাচ্ছে এই অবজেক্টটাই একবার কি হচ্ছে, উপরে যাচ্ছে, আবার ঠিক সেই পয়েন্টেরই নিচে নেমে আসছে, ঠিক আছে। তো এইরকম যদি মোশনটা তোমরা কোথাও দেখো, দিস ইজ নোন অ্যাজ অসিলেশন, ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ অসিলেশন। তা আমাদের সিম্পল হারমোনিক মোশন এও কিন্তু এই সেম জিনিসটাই ঘটে। কি হয় এতে? সিম্পল হারমোনিক মোশন, আর মোশন মানে তো গতি, এটা তোমরা জানো খুব ভালো করে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাই যে সিম্পল হারমোনিক মোশনের ঘটনাটা কি ঘটে, ঠিক আছে। তোমরা দেখবে অ্যাকর্ডিং টু এইচ.সি. ভার্মা বলো বা তোমাদের যে কোনো টেক্সট বুক বলো, সেই টেক্সট বুকে তোমরা যদি পড়তে যাও তাহলেই তোমরা দেখতে পাবে যে সব জিনিসের আগে ডেফিনেশনটা, ঠিক আছে, ডেফিনেশনের মধ্যে সেই জিনিসের 90% কনসেপ্ট কিন্তু লুকিয়ে থাকে, কিন্তু আমরা কখনো সেই ডেফিনেশনটাকে ভালো করে পড়ি না, বা সেই ডেফিনেশনটাকে আমরা কিন্তু ভালো করে বুঝি না কখনো। এবার এই ভালো করে না পড়া, ভালো করে না বোঝার জন্য আমরা পরে গিয়ে এটাই আইডেন্টিফাই করতে পারি না যে একটা মোশন আমাকে দেয়া আছে কোনো একটা প্রবলেমে, এটা কি একটা সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আদৌ পড়বে নাকি পড়বে না, এটাই আমরা আইডেন্টিফাই করতে পারি না। না আইডেন্টিফাই করতে পেরে আমরা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের থিওরি বা যা সূত্র আছে সেগুলো কিন্তু আমরা লাগিয়ে দিয়ে চলে আসি, আর আমাদের জিনিসটা ভুল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু সেটা হলে তো হবে না। তাহলে দেখো সিম্পল হারমোনিক মোশন সবার আগে আমাদেরকে ডেফিনেশনটার মধ্যে কি কি আছে সেইটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। ডেফিনেশনটার মধ্যে কি কি আছে আমাদেরকে আগে সেটা সবার আগে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো ডেফিনেশনের মধ্যে যে জিনিসটা ফার্স্ট আমাদের আসে সেই জিনিসটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে দিস ইজ এ টাইপ অফ অসিলেটরি মোশন। হোয়াট? দিস ইজ এ টাইপ অফ অসিলেটরি এন্ড পিরিয়ডিক মোশন। তাহলে আমি এখানে কতগুলো ওয়ার্ড লিখবো, কি ওয়ার্ডস, ঠিক আছে। এই যে ডেফিনেশনটা আমাদের আছে তার যে কি ওয়ার্ডস গুলো আছে সেটা আমি লিখবো, ঠিক আছে। তাই কি ওয়ার্ডস এর মধ্যে ফার্স্ট কি হবে, তোমাদেরকে এই কন্ডিশন গুলোই মনে রাখতে হবে। যারা জয়েন্ট পারপাসে পড়াশোনা করছো বা নিট পারপাসে পড়াশোনা করছো তাদের কাছে কিন্তু ডেফিনেশনটা মুখস্থ করাটা ইম্পর্টেন্ট নয়, এটা আমি মেনে নিচ্ছি। স্যার অনেকে বলবে স্যার আমরা তো নিট জয়েন্টের প্রিপারেশন নিচ্ছি, হোয়াট উইল উই ডু উইথ দ্য ডেফিনেশন, আমাদের তো ডেফিনেশন নিয়ে কিছু করার নেই। কিন্তু না, তোমাদের কাজ আছে, ডেফিনেশনটা বুঝলে তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কন্ডিশনে এইটা কাজ করবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমরা কি ওয়ার্ডস গুলো পড়বো, ঠিক আছে।
তো কিওয়ার্ডস আমি তোমাদেরকে আগেই বলেছি যে সিম্পল হারমোনিক মোশন হতে গেলে সেটা মাস্ট বি আ পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন। তো ওটাকে কি হতে হবে, একটা পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন কিন্তু আমাদেরকে হতে হবে। এবার তোমরা জানো পিরিয়ডিক মোশন মানে কি, যে মোশন একটা নির্দিষ্ট টাইম পর পর একটা কনস্ট্যান্ট টাইমের ব্যবধানে ওটা কিন্তু রিপিট হতে থাকে, ঠিক আছে। মানে একটা অবজেক্ট কোনোটা এপাশ থেকে এপাশে গেল এত দূর অবধি, আবার এখানে এলো, এখান থেকে এখানে যেতেও যে সময় লাগছে, এখান থেকে এখানে আসতেও সেই সময় লাগছে, এবং এই যে টোটাল যাত্রাপথটা এখান থেকে এখানে যাওয়া বা এখানে এসে আবার মিডিলে ফিরে আসা, আমি বলেছিলাম একটা পূর্ণ দোলন কাকে বলে। তো মিডল পয়েন্ট থেকে স্টার্ট করে একবার এই দিকে যাবে, তারপরে এদিকে ম্যাক্সিমাম অবধি আসবে, দিয়ে আবার নিজের পূর্বের অবস্থানে ব্যাক করবে। এই ঘটনাটা যে ঘটনাটা হচ্ছে, এটা পুরো যে ঘটনাটা, এটাকে আমরা বলি একটা পূর্ণ দোলন, ঠিক আছে, একটা পূর্ণ দোলন। এখান থেকে এটুকু গিয়ে এখানে ব্যাক করলো, এটা কিন্তু পূর্ণ দোলন নয়, আমি বারবার বলে দিচ্ছি। আর এই পূর্ণ দোলনে যে সময়টা লাগে সেটাকে আমরা কি বলি, দোলন কাল। সেটাকে আমরা কি বলি, দোলন কাল বা টাইম পিরিয়ড। মাথায় থাকে যেন, পড়াবো, আবার আমি পড়াবো। তো টাইম পিরিয়ড যে মোশনের কনস্ট্যান্ট তাকেই আমরা কি বলি, পিরিয়ডিক মোশন, ঠিক আছে, তাকেই আমরা কি বলি, পিরিয়ডিক মোশন। দেখো এটা হচ্ছে আমার রঙিন কাপড়, এর জীবনটা বড় সাদা ছিল, আমি এটাকে বোর্ডের কাজে লাগিয়ে, বোর্ড মোছার কাজে লাগিয়ে জীবনটাকে একটু রঙিন করে দিয়েছি। ব্যাড জোক, বাট ঠিক আছে। তো চলো, পিরিয়ডিক মোশন মিন্স টাইম পিরিয়ড equals to constant, time period constant, okay, that is known as periodic motion, okay. Now এবারে আমাদেরকে সেকেন্ড পয়েন্টে আসতে হবে, যে সেকেন্ড কিওয়ার্ডটা আমাদের কি। সেকেন্ড কিওয়ার্ডটা হচ্ছে এক বস্তুটাকে সবসময় পিরিয়ডিক মোশন হতে হবে, আর বস্তুটার যে গতি মানে বস্তুটার যে মোশনটা হচ্ছে সেটাকে অবশ্যই একটা লিনিয়ার মোশন হতে হবে। কি বললাম, একটা লিনিয়ার মোশন। আমরা যেটা সরল দোলগতি পড়ি না, সেখানে আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে আমাদেরকে কি করতে হয়, 4 ডিগ্রির কম কোণ ধরতে হয়, ঠিক আছে। এবার দেখো, এই যে আমরা যে সরল দোলগতি পড়ছি, সাপোজ কথার কথা, এখানে ধরো বস্তুটা মিডিলে আছে। এবার তোমরা, আমি বলেছিলাম যে এই যে ম্যাক্সিমাম পজিশনে যখন বস্তুটা উঠবে, তখন এই ভার্টিক্যালের সাথে এই যে কোণটা তৈরি হবে থিটা, এই থিটাটা সরল দোলগতির ক্ষেত্রে, আমি বারবার বলছি, তোমরা অঙ্ক করতে গিয়ে দেখতে পাবে যে কখনো এই থিটার মান 30 ডিগ্রি আছে, কখনো থিটার মান 60 ডিগ্রি আছে, থিটার মান অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমি বারবার বললাম, that is not an ideal, that is not in case of an ideal simple harmonic motion. যদি আদর্শ সিম্পল হারমোনিক মোশন বা আদর্শ সরল দোলগতি হতে হয়, তাহলে অলওয়েজ রিমেম্বার যে এই থিটার মানটা মাস্ট বি লেস দ্যান ইকুয়ালস টু 4 ডিগ্রি। কেন লেস দ্যান ইকুয়ালস টু 4 ডিগ্রি এটা তোমরা পরে গিয়ে বুঝতে পারবে। আমি যখন পড়াবো, এর ফোর্স অ্যানালিসিস যখন আমি পড়াবো, ফোর্স ডায়াগ্রাম অ্যানালিসিস যখন হবে, তখন আমি এটা বলবো যে কেন লেস দ্যান ইকুয়ালস টু 4 ডিগ্রি। তো তার জন্য আমার সাথে থাকতে হবে জানতে গেলে। তো যাই হোক, এটুকু আশা করি বুঝতে পারলে। তো এবারে দেখো, এই যে লিনিয়ার মোশন, এই যে আমি কথাটা বললাম, এবার তোমরা বলবে যে স্যার এ তো এখান থেকে এখানে গেল, তারপরে আবার এখানে এলো, এখানে এলো, তাহলে এই যে মোশনটা, এটা লিনিয়ার কি করে হচ্ছে? এটা তো একটা কার্ভেচার বরাবর হচ্ছে, এটা তো একটা কার্ভেচার বরাবর হচ্ছে, তাই না? তো দেখো, লিনিয়ার মোশনও দুই টাইপের হয়, একটা রেক্টিলিনিয়ার, একটা কার্ভিলিনিয়ার, ঠিক আছে। তো এখানে তুমি ধরে নাও এটা কার্ভিলিনিয়ার মোশন হচ্ছে, লেটস সে, হ্যাঁ লেটস সে এটা ধরে নাও। আচ্ছা, তো আর যদি তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তোমরা, যে এই কোণটাকে আমি যদি 4 ডিগ্রির থেকে ছোট বানিয়ে দিই, তাহলে দেখো এই যে অবজেক্টটা না, এই অবজেক্টটার পজিশনটা নিয়ার অ্যাবাউট কোথাও এইখানে হচ্ছে না, এই কোণটা খুব ছোট হয়ে গেছে, এই যে কোণটা, এটা দেখো 4 ডিগ্রির থেকে কম হবে মেপে। এইবার একটা জিনিস লক্ষ্য করো যে এই যে অবজেক্টটা এইখানে আছে আর এখন এইখানে আছে, এই দুটোকে আমি যদি যোগ করি, দেখো তো এটা নিয়ার অ্যাবাউট একটা সরল রেখা হচ্ছে না? তোমরা লক্ষ্য করে দেখবে, আমরা এগুলো জিওমেট্রিতে পড়েছি, যে যদি এরকম একটা কার্ভ থাকে, সাপোজ কথার কথা, এটা তো একটা কার্ভ,
কিন্তু এই কার্ভের যদি খুব একটা ক্ষুদ্র অংশ আমরা ধরে নিই, কার্ভের যদি একটা ক্ষুদ্র অংশ এখানে নিয়ে নেওয়া হয়, দ্যাট উইল বি আ স্ট্রেট লাইন, সেটা কিন্তু একটা সরল রেখা হয়, ঠিক আছে, সেটা কিন্তু একটা সরল রেখা হয়। তাহলে দেখো সরল রেখা বরাবর যদি একটা ছোট মোশন হয়, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু একটা লিনিয়ার মোশন, কিন্তু দেখো ইজিলি হয়ে যাচ্ছে একটা লিনিয়ার মোশন, ঠিক আছে। এইটা দিস ইজ ওয়ান অফ দ্য রিজন টু মেক দ্য অ্যাঙ্গেল লেস দ্যান অর ইকুয়ালস টু 4 ডিগ্রি। এটা ওয়ান অফ দ্য রিজন, বাট নট দ্য অনলি রিজন। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল রিজনও দেখব, সেটা কিছুদিন একটা দুটো লেকচার পরে দেখব। আচ্ছা, এইবারে দেখো তাহলে আমি কি বললাম আরেকটা কথা, যে এটাকে কি হতে হবে, এটাকে আমাদের লিনিয়ার হতে হবে, ঠিক আছে। এটাকে তাহলে ওয়ান অফ দ্য সেকেন্ড কন্ডিশন কি আমাদের, যে এটাকে লিনিয়ার হতে হবে, ঠিক আছে। এবারে থার্ড টাইপ অফ মোশন, এটা লিনিয়ার। এবার এই মোশনের টাইপ কত রকম হতে পারে? নাম্বার 3 মোশন টাইপ এটা হতে পারে এক, আমি তোমাদেরকে কি বললাম, সাইড বাই সাইড মোশন হতে পারে, ঠিক আছে, ওয়ান সাইড টু অ্যানাদার সাইড। So motion can be sidewise motion, okay, motion can be sidewise motion or upward downward, okay, that is to and fro motion, that is upward and downward motion, upward and downward motion. তো আমাদের মাথায় একটা সিম্পল হারমোনিক মোশন বললেই আমাদের মাথায় কেন জানি না সবসময় একটা পেন্ডুলামের ছবি চলে আসে, তাই না, যে পেন্ডুলাম সিম্পল হারমোনিক মোশন করছে। শুধু পেন্ডুলামই কিন্তু সিম্পল হারমোনিক মোশন করে না, আরো অনেক জিনিসই সিম্পল হারমোনিক মোশন হয়, যার একটা বাস্তব এই উদাহরণটা হচ্ছে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড মোশন। এবার দেখো আমাদের পেন্ডুলাম যেটা আছে সেটাই কিরকম মুভমেন্ট হয়, সেটাই তো এরকম মুভমেন্ট হয়, এই যে মিডিলে ছিল, এই সাইডে গেল, এই সাইডে এলো, তার মানে দিস ইজ আ সাইড ওয়াইজ মোশন। মিডিলে একটা পয়েন্ট আছে ফিক্সড, মিডিলে একটা পয়েন্ট আছে, এটাকে সেন্টার করে এটা একটা সাইড ওয়াইজ মোশন। কিন্তু বাট কখনো এটা ইমাজিন করে দেখেছো, এই যে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড যে মোশনটা, এই মোশনটাও কিন্তু পসিবল। কি করে? লেটস সে আমরা এখানে একটা স্প্রিং ঝুলিয়ে দিলাম, এখানে একটা স্প্রিং আর তার মাথায় এইভাবে একটা ব্লক আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, স্প্রিং তার মাথায় ব্লক। এবারে একটা জিনিস ভেবে দেখো, এই ব্লকটাকে আমরা যদি একটু নিচে টেনে ছেড়ে দিই অথবা একটু উপরের দিকে চেপে ছেড়ে দিই, তাহলে কি হবে? এটা তোমরা বাড়িতে করে দেখবে তো। একটা মজার ব্যাপার তোমরা লক্ষ্য করবে, যে তুমি যে টেনে ছেড়ে দিলে না ব্লকটা, এই নিচের টানা অংশ থেকে আবার নিচে এই যে আগের বিন্দু, এই যে আগের বিন্দু এর দিকে ফিরে যায়, দেখবে নিচে টানলে ওপরে ফিরে যায়, ওপরে ফেললে নিচে ফিরে আসে। তার মানে কি ও সব সময় নিচে, আর এই বিন্দু যেখানে ও স্থির অবস্থায় ছিল আমাদের বল প্রয়োগ করার আগে, দিস ইজ সাম্য বিন্দু বা ইটস ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ওকে। আর বাংলায় আমরা এটাকে বলি সাম্য বিন্দু, বাংলায় আমরা এটাকে কি বলি? সাম্য বিন্দু। তো দেখো একটা জিনিস লক্ষ্য করবে, যে এটা নিচের টানলে এ কি হলো, আবার উপরের দিকে ছুটতে শুরু করলো, তাই না, ওর সাম্য বিন্দুর দিকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে বাড়িতে, যে ও কিন্তু নিজের সাম্য বিন্দুতে গিয়ে না দাঁড়িয়ে যায় না কখনো। একটা জিনিস লক্ষ্য করবে, ও নিজের সাম্য বিন্দুতে গিয়ে দাঁড়িয়ে গেল, মানে ঠিকই তো, সত্যিই তো, আমরা তো টেনেছিলাম। আবার সাম্য বিন্দু মানে কি? সাম্য বিন্দু আমরা তাকেই বলি যেখানে ওর উপরে কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ করে না, কোনো অসাম্য বল কাজ করে না। তো ও যখনই এখানে পৌঁছে গেল, তখন কিন্তু ওর উপরে আর কোনো বল কাজ করছে না, অসাম্য বল নেই, ঠিক আছে। কিন্তু তাও ও এখানে দাঁড়িয়ে যাবে না। কেন দাঁড়িয়ে যাবে না? কারণ আমরা নিউটনের গতিসূত্রে, যেটা আমি কিছুদিন পরে আবার একটা লেকচার আনবো পুরো নিউটনের গতিসূত্র বা নিউটনস লস অফ মোশনের উপরে, দেখবে ওখানে তোমরা কনসেপ্টগুলোকে নতুন ভাবে এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে। তো এই যে এখানে যখন পৌঁছালো, তখন নিউটনের গতিসূত্র থেকে আমরা একটা জিনিস পড়েছি, কনসেপ্ট ইনারশিয়া। নিউটনের ফার্স্ট ল আমরা কি পড়েছি? ইনারশিয়ার কনসেপ্ট। এখানে যখন ও পৌঁছালো, তখন ওর মধ্যে একটা কাইনেটিক ইনারশিয়া থাকলো, ঠিক আছে। ও তো এখানে ছিল, এখান থেকে গতিশীল হয়ে এই পজিশনে পৌঁছালো। যখন এই পজিশনেও পৌঁছালো, তখন ওর উপরে বল কাজ করা বন্ধ করে দিল।
এবার নিউটনের প্রথম গতিসূত্রানুযায়ী আমরা জানি যে কোনো বস্তুর ওপরে যদি বল ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় গতিশীল থাকতে চায়। তো ওই কারণে ও কি করলো, যখন এখানে পৌঁছালো তখন ও কি ছিল, গতিশীল ছিল। এবার ওর উপরে বল কাজ করা বন্ধ হয়ে গেল, তাহলে গতিশীল অবস্থাটাকে তো ও বজায় রাখতে চাইবে নিউটনের প্রথম গতিসূত্রানুযায়ী। তো সেই কারণে ওই ঘটনাটাকে আমরা কি বলি, কাইনেটিক ইনারশিয়া। কাইনেটিক ইনারশিয়া। এই কাইনেটিক ইনারশিয়ার জন্য বস্তুটা কি হয়, এই কাইনেটিক ইনারশিয়ার জন্য বস্তুটা আবার উপরের দিকে চলে যায়, ঠিক আছে, মানে নিজের এই যে সাম্য অবস্থান এটাকে ক্রস করে উপরের দিকে চলে যায়। তো উপরে দেখা যাচ্ছে সামওয়াট কোথাও এখানে চলে এলো, ঠিক আছে, এখন বস্তুটা এখানে চলে এলো। কিন্তু এখানে যখন এলো না তখন ওর উপরে আবার কি হলো, আবার এই স্প্রিং এর বলটা কাজ করলো, যেটা ওকে আবার নিজের সাম্যাবস্থানের দিকে পাঠাবে। কারণ কি, ও নিজের সাম্যাবস্থানে এসেই দাঁড়াবে, স্টেবল হবে, ঠিক আছে, যদি ওর উপরে কোনো বল কাজ না হয়। তো আবার যখন এখানে চলে এলো তখন ওর সাম্যাবস্থানের দিকে আবার একটা বল কাজ করতে শুরু করলো, সাম্যাবস্থানের দিকে আবার একটা বল কাজ করতে শুরু করলো। সেই বলটা কি হলো, ওকে আবার নিজের সাম্যাবস্থানের দিকে পাঠালো। তো যেই পাঠালো তখন সাম্যাবস্থানে যখন ও পৌঁছালো তখন কিন্তু আবার ওর মধ্যে একটা গতিশীলতা আছে। সাম্যাবস্থানে এসে ওর উপরে বল কাজ করা শূন্য হয়ে গেল, বল শূন্য হয়ে গেল, কিন্তু তাও ওর মধ্যে গতিশীলতা আছে। সেই কারণে ও কি হলো, আবার নিচের দিকে চলে গেল গতিজাড্যের কারণে বা কাইনেটিক ইনারশিয়ার কারণে। বোঝা গেল কথাটা? তো এইভাবে কি হয়, এইভাবে ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে মোশনটা চলতে থাকে। এবার যদি তোমরা কখনো একটা বায়ুশূন্য স্থান, কখনো যদি একটা ভ্যাকিউম ক্রিয়েট করতে পারো, আর সেই ভ্যাকিউমের মধ্যে এইরকম ভাবে স্প্রিংটা এই যে ব্লকটার উপরে হালকা করে একটা বল দিয়ে তোমরা যদি এই ব্লকটাকে ছেড়ে দাও, তাহলে একটা জিনিস দেখবে, যদি স্থানটা বায়ুশূন্য হয় তাহলে এই ব্লকের যে মোশনটা এটা কোনোদিন থামবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। কি আশ্চর্যের ব্যাপার না? তার মানে এই যে ব্লকটা কিছুক্ষণ পরে যে থেমে যাচ্ছে, স্প্রিংটা কিছুক্ষণ পরে যে নিজের সাম্যাবস্থানে এসে আবার দাঁড়িয়ে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে? তার মানে আমাদের এই যে অ্যাটমসফিয়ারের যে বাধা, বায়ুর যে বাধা, সেইটার কারণেই কিন্তু আমাদের এই থামার ঘটনাটা হচ্ছে, ঠিক আছে। তো যদি আমরা বায়ুশূন্য স্থান ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আর এই বস্তুটা কিন্তু এখানে এসে থামবে না। আমি কিন্তু বলে দিলাম যে বস্তুটা এখানে থামবে না, ও কিন্তু সারা জীবন ওইভাবেই উপরে নিচে আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশন কিন্তু ও করতে থাকবে। কথাটা বোঝা গেল? সেম পেন্ডুলামের কেসেও, ঠিক আছে, সেম কিন্তু পেন্ডুলামের কেসেও আইডিয়াল পেন্ডুলাম বা যে কোনো পেন্ডুলামকে আমরা যদি একটা স্থানে, বায়ুশূন্য স্থানে নিয়ে গিয়ে আমরা যদি হালকা করে দুলিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু ও সারা জীবন দুলতেই থাকবে, সারা জীবন দুলতেই থাকবে, বিকজ ওর উপরে কোনো বাধা বল কাজই করছে না ওকে থামানোর জন্য। বুঝেছো? মায়ের যদি মান না পড়ে বাড়িতে তাহলে তোমার বদমাশি তো সারাদিন করে যাবে, তাই না? সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়ালে, সারাদিন মজা করে বেড়ালে, পার্টি করে বেড়ালে, তারপরে বাড়ি এসে যদি এই ভয়টা না থাকে যে মায়ের মারটা পড়বে, তাহলে তো সারাদিন সারা রাত পার্টি চলবে, তাই না? এটাও বাস্তবের মতনই। এখানে মায়ের মারটা হচ্ছে বায়ুর বাধা, যদি সেটা না থাকে তাহলে এও সারাদিন নাচতে নাচতে পার্টি করে যাবে, মানে ওপরে নিচে নাচবে, সাইডে দুই সাইডে নাচবে, নেচেই যাবে সারা জীবন, ঠিক আছে। তো আমরা এগুলো ফোর্স অ্যানালিসিসে গিয়ে দেখবো আবার। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারলে। আপওয়ার্ড ডাউনওয়ার্ড, দেখি আমার রঙিন মোছাটা আবার টানি। আচ্ছা, এইবার দেখো, চলো তাহলে এইটা হয়ে গেল আমাদের যে সাইডওয়াইজ বা আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশন কিন্তু আমাদের এরকম একটা হবে। আচ্ছা, এরপরে একটা কি পয়েন্ট হচ্ছে, মাথায় রাখবে, নাম্বার 4 যে পয়েন্টটা নিয়ে আমরা কাজ করব, সেই কি পয়েন্টটা হচ্ছে যে, এক সেকেন্ড, সেই কি পয়েন্টটা হচ্ছে যে এই যে আমি তোমাদেরকে বললাম যে ওকে নিচে টেনে ছেড়ে দিচ্ছিলে, ও যখন উপরে যাচ্ছিল আবার উপরে নিচের দিকে চলে আসছিল, নিচে টেনে ছেড়ে দিচ্ছিলে আবার উপরে চলে যাচ্ছিল, বা পেন্ডুলামটাকে যখন এদিকে টেনে ছেড়ে দিচ্ছিলে ও তো ওখানেই দাঁড়িয়ে থাকতে পারতো, কিন্তু দাঁড়িয়ে থাকলো না, আবার নিজের জায়গায় ব্যাক করে চলে এলো। এদিকে টেনে যখন ছেড়ে দিলে তখন আবার নিজের জায়গায় ব্যাক করে এলো। এগুলো হচ্ছে কেন? তার মানে ওই যে আমি কি বললাম, মায়ের মান না থাকলে বাড়িতেই ঢুকবে না, সারাদিন পার্টি করে বেড়াবে। তো সেই মায়ের মারের মতন, মারটা কি বল, তো সেই মায়ের মারের মতন এই যে আমাদের যে সিম্পল হারমোনিক মোশন, সেখানেও একটা বল কাজ করে, যে বলটা
এই যে যে বস্তুটা সিম্পল হারমোনিক মোশন করে, সেটা পেন্ডুলামের ববটা হোক অথবা স্প্রিং এর মাথার ব্লকটা হোক, যাই হোক, সেই বস্তুটাকে আবার নিজের সাম্যাবস্থানে ফিরিয়ে আনে, সেই ফোর্স বা মায়ের মাঠটার নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স। বাংলায় এটাকে বলা হয়, বাংলায় আমি ভুলে যাই মাঝে মাঝে, ঠিক আছে, বাংলায় এই বলটাকে বলা হয়, এক্স্যাক্টলি আমি নামটা ভুলে গেছি বাংলায়, এটাকে রিস্টোরিং ফোর্স বলে ইংলিশে, ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ রিস্টোরিং ফোর্স। আচ্ছা, তো এই যে যে বলটা, এই বলটা কি করে, আবার ওই ফিরিয়ে আনে, তোমাকে বাড়িতে ফিরিয়ে আনে, আর স্প্রিংটাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, পেন্ডুলামের ববটাকে আবার নিজের সাম্যবিন্দুতে ফিরিয়ে নেয়। বোঝা গেল কথাটা? তার মানে যে কোনো সিম্পল হারমোনিক মোশন হতে গেলে একটা জিনিস মাস্ট থাকা লাগবে, দ্যাট ইজ রেস্টোরিং ফোর্স। উইদাউট রেস্টোরিং ফোর্স ওই ববটা কিন্তু কখনো ফিরে আসবে না, ওই ববটা কিন্তু কখনো নিজের সাম্যাবস্থানের দিকে ফিরে আসবে না। এবার দেখো, এই রেস্টোরিং ফোর্সটা না, এটা একটা ভারী মজার জিনিস। তো অনেকে আইডেন্টিফাই করতে পারে না যে রেস্টোরিং ফোর্সটা কি। রেস্টোরিং ফোর্স কোনো নির্দিষ্ট বলের নাম নয়, এটা কোনো নির্দিষ্ট বল নয়। কখনো বস্তুর ওজন রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে, তোমরা দেখতে পাবে ফিউচারে। কখনো দেখবে স্প্রিং এর যেটা স্প্রিং ফোর্স বলি আমরা, যেটাকে আমরা বলি যে স্প্রিং ফোর্স, মানে স্প্রিং বল যেটা, ঠিক আছে, যেটা কিসের জন্য, স্থিতিস্থাপকতার জন্য তৈরি হয়, ইলাস্টিসিটি বা ইলাস্টিক ফোর্স যেটা জেনারেট হয়, সেইটাও হতে পারে, ঠিক আছে। অথবা তোমরা কখনো দেখবে যে আমাদের গ্র্যাভিটি কাজ করছে, ঠিক আছে। তো যে কোনো রকম আমাদের রিস্টোরিং ফোর্স কিন্তু যে কোনো টাইপের হতে পারে, জাস্ট it must have to restore the block or the body to its equilibrium point. এর একটা রিস্টোরিং টেন্ডেন্সি, রিস্টোর করা মানে কি আগের জায়গায় ফিরিয়ে আনা, ঠিক আছে, এই টেন্ডেন্সিটা থাকতে হবে। বোঝা গেল কথা? তো রিস্টোরিং ফোর্স আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার ভালো করে বুঝে নিলে তাহলে রিস্টোরিং ফোর্সের আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পল, বডি ওয়েট হতে পারে, বডির যে নিজস্ব ওজন, বডি ওয়েট হতে পারে, অথবা স্প্রিং ফোর্স হতে পারে, স্প্রিং ফোর্স হতে পারে, ঠিক আছে, অথবা গ্র্যাভিটি হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, আর অনেক কিছু হতে পারে। ফ্লুইডের ফোর্স হতে পারে, ভিসকোসিটি যেটা ফোর্স আমরা বলি, সেই ভিসকোসিটি ফোর্স হতে পারে, যেটা আমরা আগে সামনে পড়বো কিছুদিন পরে, ভিসকোসিটি ফোর্স হতে পারে, ঠিক আছে। তো যে কোনো ফোর্সই আমাদের কিন্তু হতে পারে এই এর মধ্যে, ঠিক আছে, এই আমাদের রেস্টোরিং ফোর্সের মধ্যে। তো রেস্টোরিং ফোর্স অবশ্যই থাকতে হবে। এইবার আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বস্তুটা, এই যে বডিটা, যে বডিটা কি করছিল, আমার সিম্পল হারমোনিক মোশন করছিল, যে বডিটা আমার কি করছিল, সিম্পল হারমোনিক মোশন করছিল। তো বডিটা কি করছে ভালো করে দেখো সবসময়, ও কিন্তু নিজের এই মাঝের বিন্দুটার দিকে ফিরে আসতে চাইছে, ঠিক আছে, নিজের এই মাঝের বিন্দুটার দিকে বারবার ফিরে আসতে চাইছে। তো এই যে ফিরে আসার জন্য আমি কি বললাম, ওর উপরে একটা বল কাজ করছে, বললাম না? তো বল যদি কাজ করে, জেনে রাখবে যেখানেই বল কাজ করে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুযায়ী সেখানেই একটা অ্যাক্সেলারেশন কাজ করে, সেখানেই একটা ত্বরণ কাজ করে, ঠিক আছে। তো এইবার একটা জিনিস ভেবে দেখো তো, যে বস্তুটাকে আমি যখন এই দিকে নিয়ে যাচ্ছি, কোন দিকে, এই দিকে, ঠিক আছে, তখন বস্তুটার উপরে কোন দিকে বল কাজ করছে, এই দিকে বল কাজ করছে, তাই না? কারণ ওকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। রেস্টোরিং ফোর্স কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, তাই না, আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবে। তো কিন্তু বস্তুটা, তাহলে বল যদি এদিকে কাজ করে, তাহলে বস্তুটার অ্যাক্সেলারেশনও কোন দিকে কাজ করছে, অলওয়েজ টুয়ার্ডস দ্য ফোর্স, মানে ফোর্সের দিকে। রেস্টোরিং ফোর্স যেদিকে থাকবে, রিস্টোরিং অ্যাক্সেলারেশনও কিন্তু সেই দিকেই থাকবে, ঠিক আছে। তো অলওয়েজ জেনে রাখবে। আর বস্তুটাকে আমরা সরাচ্ছি কোন দিকে, মানে বস্তুর সরণ বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে, এই দিকে, কিন্তু এই দিকে। তার মানে সরণ বা ডিসপ্লেসমেন্ট এক্সটা হচ্ছে এই দিকে, বস্তুর বল এফ মানে রিস্টোরিং ফোর্স অথবা ত্বরণ এ, এই দুটো কিন্তু এই দিকে কাজ করছে। তাহলে অলওয়েজ জেনে রাখবে, একটা সিম্পল হারমোনিক মোশন যদি হতে হয়, তাহলে যে রিস্টোরিং ফোর্সটা আমাদের কাজ করবে, তার দরুন সৃষ্টি হওয়া যে অ্যাক্সেলারেশন
acceleration will always proportional to displacement. Always proportional to displacement, but with a negative sign, means they are opposite, but with a negative sign. এক সেকেন্ড ওয়েট ফ্রেন্ডস। হ্যাঁ, তো চলে এসেছি আবার। অ্যাকচুয়ালি হঠাৎ করে খুব বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আমার একটা বই ভিজে যাচ্ছিল, তো সেই কারণে ওটাকে জানলার পাশ থেকে সরিয়ে রেখে এলাম। তো চলো দেখা যাক তাহলে, বাট উইথ আ নেগেটিভ সাইন। ঠিক আছে, তো নেগেটিভ সাইন কথার অর্থ কি দেখো, কেন নেগেটিভ সাইন? কারণ অ্যাক্সিলারেশন বা ফোর্স যদি এদিকে থাকে, রেস্টোরিং ফোর্স যদি এদিকে থাকে, তাহলে ডিসপ্লেসমেন্টটা কিন্তু সব সময় এই দিকে, বা ডিসপ্লেসমেন্ট যদি এদিকে থাকে তাহলে রিস্টোরিং ফোর্স বা রিস্টোরিং অ্যাক্সিলারেশন কিন্তু অলওয়েজ এই দিকে। এইটা মাথায় রাখবে, দে আর অপোজিট। ঠিক আছে, এবার কেউ কিন্তু আমাকে এই প্রশ্নটা করো না যে স্যার বস্তুটা তো এই দিকে যাচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশনটা অপোজিট কি করে হলো? আচ্ছা, একটা জিনিস তোমরা ভেবে দেখো তো, বস্তুটা যখন মিড পয়েন্ট থেকে ক্রমশ এই দিকে উঠছে, ক্রমশ যখন এখান থেকে যখন এদিকে উঠে যাচ্ছে, তখন ওর গতিবেগটা ক্রমশ কমতে থাকছে না? এই জিনিসটা ভাবো তো, গতিবেগটা ক্রমশ কমতে থাকছে না? তাহলে সময়ের সাপেক্ষে গতিবেগ কমাকে আমরা কি বলি? আমরা বলি রিটার্ডেশন বা মন্দন। কি বলি? রিটার্ডেশন বা মন্দন, বা ওটাকেই আরেক নামে কি বলা হয়? নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ঋণাত্মক ত্বরণ। মন্দনকেই আমরা আরেক নামে কি বলে ডাকি? ঋণাত্মক ত্বরণ। বোঝা গেল কথাটা? গুড। এইবার দেখো, তাহলে সেই কারণে এটা কিন্তু এই সাইডে যাচ্ছে যত, তত কিন্তু মন্দন হচ্ছে। তাহলে মন্দন যদি এই সাইডে থাকে, তাহলে নেগেটিভ মন্দন বা ঋণাত্মক মন্দন কোন সাইডে থাকবে? এই সাইডে থাকবে। ওই জন্য আমি বললাম অ্যাক্সেলারেশন উইল অলওয়েজ প্রপোর্শনাল এন্ড অপোজিট উইথ এ নেগেটিভ সাইন। ঠিক আছে, অ্যাক্সেলারেশন, আমি কিন্তু রিটার্ডেশন বলিনি, বা মন্দন কিন্তু আমি বলিনি, আমি ত্বরণ বলেছি। কথাটা আশা করি বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন কি জানতে পারি, যে এ বা ত্বরণ, এটা এ মানে কি? এ মানে অ্যাক্সেলারেশন। এ মানে কিন্তু আবার এই এ নয়। ঠিক আছে, এটা আবার মাথায় রেখো, বলো না স্যার আবার আপনি এ এন্ড ডি লিখে বসে আছেন। এ ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু displacement with a negative sign, means a is proportional to minus x. Okay, understood? A is proportional to minus x. আশা করি সবাই বুঝতে পেরেছো যে a is proportional to আমার minus x কেন হলো। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা সবাই। তাহলে এই যে পাঁচটা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, এই পাঁচটা পয়েন্টের মধ্যে কি কি আছে? বস্তুটাকে পিরিয়ডিক মোশন করতে হবে, মোশনটা নিয়ার অ্যাবাউট লিনিয়ার হতে হবে, সাইড ওয়াইজ অথবা আপওয়ার্ড ডাউনওয়ার্ড যে কোনো রকম হলেই চলবে মোশন, রিস্টোরিং ফোর্স থাকতে হবে, এবং অ্যাক্সিলারেশনটা অলওয়েজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট উইথ এ নেগেটিভ সাইন। কেন সেটাও আশা করি বুঝতে পেরেছো। আশা করি কথাটা বোঝা গিয়েছে। ঠিক আছে, তো বাচ্চারা আজকে আমাদের বেসিক নলেজ সিম্পল হারমোনিক মোশনের এইটুকুই শেষ করলাম। পরের দিন থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনের ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন এন্ড ম্যাথমেটিক্যাল যে এক্সপ্লেনেশন আছে সেগুলোই আমরা দেখব। আমি ভিডিওগুলো ছোট ছোটই বানাচ্ছি, কারণ যাতে তোমরা একবারে বসে একটা ভিডিও পুরো কমপ্লিট করে তার কনসেপ্ট ক্লিয়ার করে একবারের জায়গায় দুবার দেখে উঠতে পারো। আমি লেন্থি ভিডিও যখন সমস্ত শর্ট লেকচার গুলো শেষ হয়ে যাবে, আমি তার শেষে একটা পুরো সিম্পল হারমোনিক মোশনে একটা বড় 5-6 ঘন্টার একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা একবারে চাইলে দেখে নিতে পারো। কিন্তু আমার মনে হয় একবারে দেখার থেকে
এরকম শর্ট শর্ট পার্ট করে দেখার স্টুডেন্টই বেশি, তো সেই কারণে তোমাদের কথা ভেবেই আমি এরকম শর্ট শর্ট পার্ট করে কনসেপ্ট ওয়াইজ আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। আর এটুকু বন্ধুরা গ্যারান্টি দিতে পারি যে তোমরা যদি এখান থেকে পড়ে নাও, এখান থেকে বুঝে নাও, তাহলে তোমাদের এইচসি ভার্মা বলো, যে কোনো বই, তোমাদের টেক্সট বুক বলো, এনসিইআরটি বলো, তোমাদের কোনো বইয়ের কোনো কনসেপ্টে প্রবলেম হবে না, দ্যাটস মাই গ্যারান্টি। আর যদি প্রবলেম হয় সেটাকে কমেন্ট বক্সে দিয়ে দেবে, আমি কমেন্ট বক্স থেকে সেই প্রবলেম সলভ করে তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমি রিপ্লাই করব। বিকজ দেখো আমি একটা মেডিকেল কোর্সেরই স্টুডেন্ট, তো আমারও একটু টাইমের একটু টাইট শিডিউল থাকে, কিন্তু আমি যত তাড়াতাড়ি পসিবল তোমাদের প্রবলেম সলভ করে তোমাদেরকে অ্যানসার দিয়ে দেবো। এবং যদি দেখি খুব বেশি প্রবলেম আছে কমেন্ট সেকশনে, তাহলে আমি সেই প্রবলেমগুলোকে নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বাচ্চারা তোমাদের সাপোর্ট এর জন্য, আরো সাপোর্ট করো আমাকে যাতে আমি অনেক দূর অবধি এগিয়ে যেতে পারি। এবং কথা দিচ্ছি আমরা এডুকেশন সেক্টরে এমন কিছু একটা রেভলিউশন আনবো, যে রেভলিউশন প্রত্যেকটা বাচ্চার কাছে অ্যাফোর্ডেবল শিক্ষা পৌঁছে দেবে। এবং সেই অ্যাফোর্ডেবল শিক্ষাটা শুধু কোয়ান্টিটিতে থাকবে না, কোয়ালিটি ওয়াইজ শিক্ষা হবে, আমি তোমাদেরকে বলে দিলাম, দ্যাটস মাই গ্যারান্টি। তোমরা শুধু আমার সাথে তাল মিলিয়ে চলো এবং আমাকে হেল্প করো। থ্যাংক ইউ এভরিওয়ান। লাস্টে আবার বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের জন্যই এত কষ্ট করা, গলার অবস্থা খুব খারাপ, তাও তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারো, এই 5টা পয়েন্ট মনে থাকলেই তোমাদের সিম্পল হারমোনিক মোশনের নলেজ কমপ্লিট। ওকে, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে ঢুকবো এবং প্রবলেম তো সলভ করবোই, নো ডাউট। থ্যাংক ইউ, বাই বাই।